আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমেই দুঃখিত, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন বা জিজ্ঞেস করেছেন যে ভিডিও নিয়মিত দিচ্ছি না কেন? তার পেছনে একটা অন্যতম কারণ আমি খুব সিক ছিলাম এবং সেই সঙ্গে কাজের প্রেশার একটু বেশি ছিল। তারপরেও আবার লোডশেডিং ছিল। তো সবকিছু মিলায়ে আসলে ভিডিও রেকর্ড করাটা পসিবল হয়নি। যার জন্য ভিডিও আপলোডও দিতে পারিনি। সো সবকিছুর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আবারও ক্ষমা প্রার্থী। তো এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার বা ভিডিও দেওয়ার। তো আজকে যে বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে সেনাবাহিনীর অসামরিক নিয়োগের সময় কতদিন পরে বা নিয়োগ কবে দেবে সেই বিষয় নিয়ে এবং সেই সঙ্গে কারা সবথেকে বেশি এই নিয়োগে বেশি লাভবান হবেন এবং সেই সঙ্গে এই নিয়োগে কি জেলা কোটা থাকবে কিনা, এই রকম আরো অনেক প্রশ্ন আপনারা আমাকে করেছেন। তারই ধারাবাহিকতায় এই প্রশ্নগুলা আমার কাছে মনে হলো যে এগুলো নিয়ে কথা বলা বেশি দরকার। বাই দ্য ওয়ে, আপনারা সেনাবাহিনীর অসামরিকের কোন বিষয় নিয়ে জানতে চান সেই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্ট বক্সের প্রশ্ন ধরে উত্তর দেয়া। তো যাই হোক, অজানাকে জানার জন্য হয়তো বা আপনারা আমার কাছে প্রশ্ন করেন, অবশ্যই করতে পারেন। আমি আপনাদের জন্য সবসময় প্রস্তুত আছি। তো প্রথমেই বলে রাখি যে সেনাবাহিনীর অসামরিক নিয়োগটা আসলে কবে হবে, এখনো কেন দিচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু লাখো চাকরিজীবী বা চাকরি প্রত্যাশীর মনে, যে কেন বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকের নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে যেয়েও আসলো না। এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে বর্তমানে আমাদের বৈশ্বিক রাজনীতি। অনেকে হয়তো বা এই বিষয়টা খুব হেয় প্রতিপন্ন বা খুব ছোট করে দেখেন যে ভাই পৃথিবীতে সবকিছুই তো নর্মাল হয়ে আছে, তবে এই নিয়োগের আসলে এটা নিয়ে ঝামেলা কি? দেখেন, সেনাবাহিনী এমন একটা স্পর্শকাতর বাহিনী বাংলাদেশের মধ্যে এবং এটা সরকারের সব থেকে বিশ্বস্ত একটা বন্ধু বাহিনী বললেও ভুল হবে না। তো এইখানে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে কিন্তু বাংলাদেশ সরকার যে কোনো ভাবেই হোক ১০০ বার তো ঠান্ডা মাথায় ভাববে। তো এখন বর্তমান আমাদের দেশের যে ক্রাইসিস চলছে অর্থনৈতিকভাবে, বৈদ্যুতিকভাবে, মানে শুধুমাত্র আমাদের দেশে না, এশিয়ার যে কোনো দেশে কিন্তু এই যুদ্ধের জন্য বিভিন্ন রকম ক্রাইসিস চলছে। তো এই যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেই সমস্ত নিয়োগে যাদেরকে জয়েন করানো হবে তাদের কিন্তু একটা বেতন ভাতা তো দিতে হবে। তো বেতন ভাতা দেওয়ার জন্য কিন্তু একটা পরিচালন ব্যয় থাকে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের বর্তমানে বা বাংলাদেশের যে সব ধরনের বাজেট হয়ে থাকে বছরে একবার জুন এবং জুলাইতে যে বাজেট হয়ে থাকে, এই বাজেটে কিন্তু পুরো অর্থনৈতিক সিস্টেমকে কিন্তু এক জায়গায় নিয়ে আসা হয়। বাংলাদেশের সমস্ত সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন রকম কর্মরত আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কর্মরত আছে, তাদের পুরো এক বছরের স্যালারি, বোনাস, রেশন, এ সমস্ত কিন্তু হিসাব করার পরেই কিন্তু বাজেট নির্ধারণ করা হয়। এবং এই যে সেনাবাহিনীতে অসামরিক ২০২৫ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, সেইখানে কিন্তু যারা জয়েন করেছে তাদের যে জয়েন করার পর তাদের যে স্যালারি হবে সেটা কিন্তু ২০২৫ অর্থ বছরে হয়েছিল। তো ২০২৬ সালের অর্থ বছর না আসা পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে প্রকাশ হচ্ছে না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আমি কেন বলেছিলাম যে এপ্রিলের মধ্যে আসবে। দেখেন, আমার এক ফ্রেন্ড ছিল যার কাছ থেকে আমি টুকটাক নিউজ নিতাম। তো সে বলেছিল যে ফেব্রুয়ারিতে এই কি এপ্রিলের ফার্স্ট উইকে আসবে। বাট সে আমাকে এটা বলেনি বা আমি হয়তোবা তাকে এটা বুঝাইতে পারিনি যে আমি অসামরিক নিয়োগের কথা বলছিলাম। দেখেন, এপ্রিল মাসে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা ঠিকই আসছে, কিন্তু সেটা অসামরিকের না, সেটা হচ্ছে এমওডিসি। এমওডিসি অর্থাৎ কি, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি। এটা হচ্ছে সেনাবাহিনীর একটা সিকিউরিটি সংস্থা আপনি বলতে পারেন, যেটা আসলে সিকিউরিটি গার্ড হিসেবে এটা কিন্তু 100% সরকারি। ও এটা আধা সামরিক। আমি বলেছিলাম অসামরিক, ও শুনেছে আধা সামরিক। তো আসলে এই জন্যই গরমিল হয়ে যায়, যার কারণে আমি আপনাদেরকে এই রং ইনফরমেশনটা আমার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। অনেকেই আমাকে গুষ্টি ধুইয়েও দিয়েছেন, দেখলাম যে অনেক রকম কমেন্ট করেছেন। তো যাই হোক, যারা কমেন্ট করেছেন তাদের দোষ না, সব দোষ আমার। আমি মাথা পেতে সবকিছু গ্রহণ করেছি বলেই এখনো পর্যন্ত আপনাদের বিরুদ্ধে আসলে আমি কোনো কথা ক্যামেরার সামনে বলিনি। তো যাই হোক, এই গেল একটা ব্যাপার যে অর্থনৈতিক যে বাজেটটা হবে আগামী জুন জুলাই, বাজেটের পরে ইনশাল্লাহ আমরা নতুন একটা নিয়োগের
দেখা পেলেও পেতে পারি। তবে ২৬ সালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, এটা ৪,০০০% সিওর। কারা এবারের নিয়োগে সবথেকে বেশি লাভবান হবে? এইবারের নিয়োগে যারা সবথেকে বেশি লাভবান হবেন, তারা যাদের বয়স একদম চাকরির শেষ পর্যায়ে, অর্থাৎ ৩২ বছরের আশেপাশে যাদের বয়স, এবং সেই সঙ্গে যাদের এইবার চাকরিটা হবে, কিন্তু সত্যিই লাভবান হবেন। কারণ আপনারা জানেন যে নবম পে স্কেল কিন্তু অলরেডি ঘোষণা আসবে ২-১ দিনের মধ্যেই হয়তোবা। আর বেসিকটা শুধুমাত্র বাংলাদেশ সরকারের যে নবম পে স্কেলটা দেবে, সেটা কিন্তু এই জুন-জুলাই থেকে কার্যকর করার কথা আছে, এবং আগস্টের ১ তারিখ থেকে কিন্তু এখানে আ যারা সরকারি চাকরিজীবী এখন আছেন, যারা প্রায় ২২ লাখ কর্মচারী আছেন, তারা কিন্তু এই পে স্কেলের আওতায় আসবে। এবং এই জন্যই বললাম যে যাদের চাকরির বয়স একদমই শেষের দিকে, আপনারা অনেকেই হয়তোবা জানেন যে যাদের চাকরি প্রায় শেষের দিকে, নিয়োগ বিজ্ঞপ্তির সময় বা নিয়োগ পরীক্ষার সময় কিন্তু তাদেরকে বেশি প্রাধান্য দেয়া হয়। তো আমার মনে হয় যে যাদের বয়স একদম লাস্টের দিকে, তারা এইবারের নিয়োগে একটু বেশি প্রাধান্য পাবেন। আর সবথেকে বড় লাভবান হবেন তারা, যারা এইবার নিয়োগে চাকরি পাবেন। চাকরিতে জয়েন করার মধ্যেই বা চাকরিতে জয়েন করার পরপরই কিন্তু আপনারা এই যে নতুন যে পে স্কেল হবে, এই পে স্কেলের আওতায় আসতে পারবেন। এবং এই পে স্কেলের আওতায় আসার জন্য অনেকেই এখনো পর্যন্ত, যখন ২০১৫ সালে নিয়োগ মানে পে স্কেল আবার দেয়, সেই ১৫ সাল থেকে এই ২৬ সাল পর্যন্ত অনেকেই চাকরি করে আসছে, বাট এখনো পর্যন্ত কিন্তু কোনো পে স্কেল পায়নি। কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি তারাই, যারা এইবার নিয়োগে জয়েন করার পরপরই পে স্কেলের আওতায় আসবে। এবং সেই সঙ্গে আরো একটা কথা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ভিডিওর শেষ পয়েন্ট। আমি এটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই যে জেলা কোটা থাকার সম্ভাবনা কতটুকু আছে। আপনারা জানেন যে ২০২৫ সালে যে নিয়োগটা হয়েছিল, সেটা কিন্তু গণহারে হয়েছিল, এবং এই গণহারে হওয়ার কারণে একজন মানুষ বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে পেরেছে বা পরীক্ষা দেওয়ার সুযোগটা পেয়েছিল। অনেকের এমন কিছু জেলা আছে যে সমস্ত জেলায় আসলে কোঠা আসেই না। আমি যদি ভুল না করি, ওই মৌলভীবাজার, তারপরে আপনার সুনামগঞ্জ, তারপরে মেহেরপুর, ওই আপনার গাইবান্ধা, এ ধরনের কিছু জেলা আছে, যে রাজশাহী জেলা, এ ধরনের কিছু জেলা আছে, রাজশাহী, নাটোর, বগুড়া, বরগুনা, এ ধরনের কিছু জেলা আছে বাংলাদেশের মধ্যে, যে যে জেলায় আসলে চাকরির কোঠা নেই বললেই চলে। হয়তো বা যদি ১,০০০ লোক জনবল নিয়োগ করে, সেখানে ২-১টা থাকে। তবে যদি জেলা কোঠা না থাকে, তাহলে বাংলাদেশের ৬৪ জেলা থেকে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। ইভেন যে কোনো পদে আপনার যতগুলা ইচ্ছা, আপনি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যারা জেলা কোঠা যদি থাকার সম্ভাবনা আছে বা নেই, এই বিষয় নিয়ে যারা প্রশ্ন করেছেন, তাদেরকে বলবো যে ভাই, এখনো পর্যন্ত জেলা কোঠা না থাকার সম্ভাবনা আমার কাছে যতটুকু আমি জানতে পেরেছি, যে জেলা কোঠা না থাকার সম্ভাবনা সবথেকে বেশি। তবে জেলা কোঠা যদি থাকে, সেই ক্ষেত্রে কিছু মানুষের কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারবেন, কারণ তারা একটা থেকে ২টার বেশি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবং যদি জেলা কোঠা না থাকে, তাহলে আপনারা বিশাল বড় একটা সুযোগ পাবেন এই নিয়োগে ভর্তি হবার জন্য। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি জেলা কোঠা না থাকে, আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করবেন। শুধুমাত্র যদি একই গ্যারিসনে আপনি অ্যাপ্লিকেশন করেন, দেখা যাচ্ছে যে অনেকেই আছে শুধুমাত্র ঢাকার মধ্যেই অ্যাপ্লিকেশন করে, এবং পরীক্ষার সময় দেখা যায় যে ওই পরীক্ষাটা একই দিনে, বিভিন্ন ইউনিটে একই দিনে কিন্তু পরীক্ষা হয়। আপনারা চেষ্টা করবেন যে রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, ঢাকা, সাভার, কক্সবাজার, সব জায়গায় একটা করে অ্যাপ্লিকেশন করা। এতে করে কি হবে, এক এক দিন এক এক রকম ডেটে পরীক্ষা হবে, এবং আপনার সবগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে, তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা ৩টা প্রশ্নের উপরে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি বোঝাইতে পারি, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনো পর্যন্ত চাকরি প্রত্যাশী আছে, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। এবং পরবর্তী ভিডিও আপনি কোন বিষয়ের উপর দেখতে চাচ্ছেন, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো আজ বেশি কথা বাড়াবো না, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।